হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমরা তোমাদের প্রথম 11-এর যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য আগের ক্লাসে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ থেকে আগের ক্লাসে 20টা কোশ্চেন সলভ করিয়েছিলাম। আজকেও আমরা আবারও পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে আরও কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমরা যারা নতুন স্টুডেন্ট, যারা নতুন করে আবার ভূগোলকে নিয়েছো তোমাদের পাঠ্যের বিষয় হিসাবে, তো চলো তোমাদের ক্লাস, তোমাদের নাম্বার ক্যারি করতে যাতে সুবিধা হয়, তোমরা কিভাবে তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে সেই উদ্দেশ্যে আমরা আমাদের ক্লাসগুলো নিয়ে চলে এসেছি। তো চলো আজকে আমাদের পার্ট 2 হবে। আগের ক্লাসে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ থেকে কিন্তু পার্ট 1টা করে ফেলেছি, ঠিক আছে? তো আগের পার্ট 1 যারা করনি তারা কিন্তু অবশ্যই পার্ট 1টা করে নেবে। তো আজকের পার্ট 2তে আমরা কি কি কোশ্চেন রেখেছি চলো দেখে নিই। দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। কোশ্চেন নাম্বার 1 কি রয়েছে, মহাদেশীয় ভূত্বকের প্রধান উপাদান কি? এই যে আমাদের মহাদেশীয় ভূত্বক, তারপরে কি রয়েছে মহাসাগরীয় ভূত্বক, তাই তো? এই মহাদেশীয় ভূত্বকটা কি আসলে? মহাদেশীয় ভূত্বক কি কি শিলা বা খনিজ দিয়ে গঠিত, সেটা হলো কি? এক হলো অ্যালুমিনিয়াম, আর একটা হলো কি সিলিকন, তাই তো? তাহলে অপশন অনুযায়ী আমাদের দেখে নি, সীমা নাকি শিয়াল নাকি নিকেল নাকি লোহা। তাহলে মহাদেশীয় ভূত্বকের প্রধান উপাদান হয়ে যাবে আমাদের শিয়াল, তাই তো? সিলিকন আর কি অ্যালুমিনিয়াম। তারপরে দেখো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 22 কি বলেছে, মহাসাগরীয় ভূত্বকের প্রধান উপাদান। এখানে বলেছে কি সাগরীয় ভূত্বকের প্রধান উপাদান। আগের কোশ্চেনটা আমরা কি দেখলাম, মহাদেশীয় ভূত্বকের প্রধান উপাদান কি শিয়াল আর তোমার সিলিকন আর কি অ্যালুমিনিয়াম। এবং এবার আমরা দেখছি কি মহাসাগরীয় ভূত্বকের তোমার উপাদানটা কি কি, অপশনগুলো দেখে নি, শিয়াল, সীমা, নিকেল আর কি ম্যাগনেসিয়াম। এই যে আমাদের মহাদেশীয় ভূত্বক, এই যে মহাসাগরীয় ভূত্বক, এই যে উপরে সমুদ্রপৃষ্ঠের যে জল আমরা দেখতে পাচ্ছি তার নিচে কি আমাদের মহাসাগরীয় ভূত্বকটা কিন্তু অবস্থান করছে। এই মহাসাগরীয় ভূত্বকে আমরা কোন কোন ধাতু দেখতে পারি? এক হলো সিলিকন আর আরেকটা হলো ম্যাগনেসিয়াম। তাহলে আমাদের অপশন হয়ে যাবে কি বি, আমাদের মহাসাগরীয় ভূত্বক গঠনে সীমা স্তর আমরা বলে থাকি, তাই তো? তারপরে কোশ্চেন নাম্বার 23-তে চলে যাব, যে কি বলেছে দেখো, পৃথিবীর অভ্যন্তরে তাপের প্রধান উৎস কি? এই যে পৃথিবীর অভ্যন্তরে কি হয়, অধিক তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারি, যার কারণে কি হয়, শিলাগুলো তরল অবস্থাতে অবস্থান করে, তাই না? এই যে অধিক পরিমাণে কি করে তোমার তাপ সৃষ্টি হওয়ার কারণটা কি, আমরা অপশনগুলো দেখে নিই। সূর্য নাকি তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়, বৃষ্টি আর বায়ু। এই পৃথিবীর অভ্যন্তরে কিন্তু ইউরেনিয়াম, তারপরে থোরিয়াম, রেডিয়াম, এগুলো কি করে অবস্থান করে। এগুলো এই তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়ের ফলে কিন্তু এই তাপ আমরা লক্ষ্য করতে পারি। তো দেখো অপশন অনুযায়ী আমাদের বি হয়ে যাবে কি তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়ের ফলে পৃথিবীর অভ্যন্তরভাগ কিন্তু এত উত্তপ্ত হয়ে থাকে, ঠিক আছে? তারপরে কোশ্চেন নাম্বার 24-এ চলে যাব। দেখো কি বলেছে 24 কি, ভূমিকম্পের উৎপত্তি স্থলকে কি বলা হয়? এই যে ভূপৃষ্ঠে ভূ অভ্যন্তরে যে অবস্থা, যে যে জায়গাটাতে তোমার ভূকম্পের উৎপত্তি হয় সেই জায়গাটাকে আমরা কি বলে থাকি? অপশনগুলো খেয়াল করে নি। দেখো, ভূ উপকেন্দ্র, কেন্দ্র, ফোকাস নাকি ম্যান্টেল। এই যে ভূমিকম্প, যেখানে ভূ অভ্যন্তরে যে স্থানটাতে ভূমিকম্প হচ্ছে সেটাকে আমরা কি বলবো? ফোকাস, তাই তো? সেই অবস্থা, সেই অভ্যন্তরীণ যে অবস্থায় তোমার ভূমিকম্প তৈরি হচ্ছে সেটাকে আমরা বলে থাকি, অপশন অনুযায়ী দেখে নাও, সি, আমরা বলে থাকি কি ফোকাস, ঠিক আছে? তারপরে কোশ্চেন নাম্বার 25-এ চলে যাব। কি বলেছে কোশ্চেন নাম্বার 25, ভূমিকম্পের উপকেন্দ্র কোথায় থাকে? ঠিক আছে,
ভূমিকম্পের উপকেন্দ্র কোথায় থাকে একটুখানি ছবির দিকে যদি লক্ষ্য করো, যেখানে আমাদের এই যে ফোকাসটা অর্থাৎ ভূমিকম্প যেখানে তৈরি হচ্ছে তার একদম উলম্বভাবে একদম ভূপৃষ্ঠের ওপরে যেই বিন্দুতে আমরা ভূমিকম্পটাকে অনুভব করতে পারি সেই বিন্দুটাকে বা সেই কেন্দ্রটাকে আমরা কিন্তু বলে থাকি ভূমিকম্পের উপকেন্দ্র। তাই তো অপশানগুলো আমরা দেখে নিই। পৃথিবীর কেন্দ্র, ভূত্বকের নিচে, ফোকাসের ঠিক উপরে ভূপৃষ্ঠে, নাকি ম্যান্টেলে। তাহলে অপশন অনুযায়ী আমাদের কি হয়ে যাবে, সি হয়ে যাবে কিন্তু রাইট আনসার। ফোকাসের ঠিক উপরে উলম্বভাবে ভূপৃষ্ঠের উপরে, তাই তো। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 26 আমরা দেখে নেব। এই যে ছবিগুলো কিন্তু তোমরা লক্ষ্য করবে, তাহলে তোমাদের কিন্তু মনে থাকবে যে কোনটা কিভাবে কি হচ্ছে। একবার ছবিটা দেখে নিলে ভূগোল এমন একটি বিষয় যে ছবির সাহায্যে আমরা যদি মনে রাখি সেটা আমাদের মেমোরিতে ভালো মনে রাখার জন্য খুবই উপকারী হয়, তাই তো। তারপরে দেখো 26-এ কি বলেছে, কোন তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। কোন তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়, এস তরঙ্গ নাকি পি তরঙ্গ নাকি এল তরঙ্গ। এবার অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি সেটা একটু বলি। অনুদৈর্ঘ্য তরঙ্গের ফলে দেখো কি হয়, এই যে কণাগুলো তার প্যারালালি অর্থাৎ তার সমান্তরালে কিন্তু আন্দোলিত হতে থাকে, ঠিক আছে। তখন সেটাকে আমরা বলবো কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমাদের এখানে পি তরঙ্গটা হয়ে যাবে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 26, পি তরঙ্গ হয়ে যাবে আমাদের কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তারপরে কোশ্চেনে আমরা চলে যাই, কোশ্চেন নাম্বার 26, তাই তো। কোশ্চেন নাম্বার 26-এ বলেছে কি, কোন দৈর্ঘ্য আড়াআড়ি প্রকৃতির। কোন দৈর্ঘ্যটা যে তরঙ্গগুলো সেটা আড়াআড়ি প্রকৃতির। তাহলে অপশনগুলো আমরা দেখে নিই, পি তরঙ্গ নাকি এস তরঙ্গ, এল তরঙ্গ নাকি সবকটি। আমরা জানি যে পৃথিবীর কেন্দ্র কি, এই যে কেন্দ্রটা কি কঠিন, তার যে বহির্কেন্দ্র সেটা কি তরল, তাই না। কিন্তু আমরা দেখি যে যে এস তরঙ্গটা সেটা কি করে, এই যে এস তরঙ্গ কি করে, এই যে কেন্দ্রমণ্ডল বহির্কেন্দ্রমণ্ডল তরল হওয়ায় সে কিন্তু কি করে, এই তোমার বহির্কেন্দ্রমণ্ডল থেকে আবার বাইরের দিকে চলে আসে। সে কিন্তু কেন্দ্রমণ্ডলের ভেতরে প্রবেশ করতে পারে না। কেন্দ্রমণ্ডলের বাইরেটা তরল অবস্থায় থাকাতে এস তরঙ্গ কিন্তু সেটা করতে পারে না। তার ফলে কি হয়, সে আড়াআড়ি ভাবে এরকম ভাবে গিয়ে এই বহির্কেন্দ্রমণ্ডলে ধাক্কা খেয়ে সে কিন্তু বাইরে বেরিয়ে আসে। তার ফলে কি হয়, সে কিন্তু আড়াআড়ি প্রকৃতির হয়। তাহলে অপশন অনুযায়ী আমাদের বি হয়ে যাবে, এস তরঙ্গ আড়াআড়ি প্রকৃতির হয়। তারপরে কোশ্চেন নাম্বার 28-এ চলে যাব। কি বলেছে দেখো, এই যে তোমাদের 28 কি বলেছে, পৃথিবীর অভ্যন্তরের কোন স্তরে প্লেট সঞ্চালনের জন্য দায়ী। প্লেট সঞ্চালনের জন্য দায়ী কোন অঞ্চল। আমাদের দেখো এই যে তোমার গলিত শিলাগুলো, তার উপরে এই যে কঠিন ভূত্বক, একটা মহাসাগরীয় ত্বক আর একটা মহাদেশীয় ত্বক, এগুলো কি করে অবস্থান করে। এই যে অভ্যন্তর যে তরল অবস্থাটা, এর ফলে কি হয়, পাতগুলো কিন্তু সঞ্চালিত হয়, তাই তো। এই যে গলিত তোমার শিলার উপরে কি করে ভাসমান অবস্থায় রয়েছে পাতগুলো, তার জন্য কি করে এক জায়গা থেকে আরেক জায়গা কিন্তু আমরা সরে যেতে দেখি। তার ফলে কি হয়, আগ্নেয়গিরি তৈরি হয়, ভূমিকম্পের তৈরি হয়, তাই তো। তাহলে অপশন অনুযায়ী দেখো, ভূত্বক, অ্যাস্থেনোস্ফিয়ার, কেন্দ্র, অন্তঃকেন্দ্র নাকি বহির্কেন্দ্র। তাহলে এই যে প্লেটের সঞ্চালন আমরা কোথায় দেখতে পাই, আমরা দেখবো যে অ্যাস্থেনোস্ফিয়ার কি করে অর্ধ তরল অবস্থায় অবস্থান করে, যার উপরে এই ভূত্বকটা অবস্থান করার জন্য এই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে প্লেটগুলো সঞ্চালনের জন্য হয়ে থাকে। তো দেখো নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার কত, 29। 29-এ কি বলেছে, পৃথিবীর কেন্দ্রে তাপমাত্রার আনুমানিক কত। পৃথিবীর যে কেন্দ্রের এই যে তোমার শিলাগুলো কঠিন তরল অবস্থাতে অবস্থান করছে, সেই তাপমাত্রাটা কত ডিগ্রি সেলসিয়াস, তাই তো। কত ডিগ্রি সেলসিয়াস আমরা দেখবো অপশানগুলো যে কত ডিগ্রি সেলসিয়াস।
এইখানে অপশানগুলো আমরা একটু খেয়াল করি। দেখো, এতে বলেছে 100 ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি সেলসিয়াস, 3000 ডিগ্রি সেলসিয়াস, আর ডিতে বলেছে কি তোমার 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। আমরা তাহলে দেখব অপশান অনুযায়ী ডি হয়ে যাবে কি আমাদের 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমরা পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রাটাকে ধরে থাকি, আনুমানিকভাবে ধরে থাকি। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 13-এ চলে যাব। কি বলেছে দেখো, 30 দেখো, কি কোন স্তরটি কঠিন হলেও প্লাস্টিকের মতো আচরণ করে? কঠিন হলেও কি করে? প্লাস্টিকের মতো আচরণ করে। তাহলে দেখো আমাদের অপশনগুলো দেখে নি। এক, ভূত্বক, অ্যাস্টেনোস্ফিয়ার, অন্তঃকেন্দ্র নাকি বহির্কেন্দ্র? তাহলে আমাদের প্লাস্টিকের মতো আচরণ করে কোন স্তর? অ্যাস্টেনোস্ফিয়ার। ঠিক আছে, এই স্তরটা কি অর্ধ তরল অবস্থাতে অবস্থান করে। তারপরের কোশ্চেনে চলে যায়, কোশ্চেন নাম্বার 31। কি বলেছে যে পৃথিবীর অভ্যন্তরের ঘনত্ব কোথায় সবচেয়ে বেশি? পৃথিবীর অভ্যন্তরের সবচেয়ে ঘনত্ব বেশি আমরা কোথায় দেখতে পারি? কি দেখো, ভূত্বকে, ম্যান্টেলে, বহির্কেন্দ্রে নাকি অন্তঃকেন্দ্রে? আমরা এই যে ঘনত্বটা কোথায় দেখতে পাই? অন্তঃকেন্দ্রে, যেখানে অধিক চাপ লক্ষ্য করা যায়, তাই না? তাহলে অপশন অনুযায়ী আমাদের সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। কি অন্তঃকেন্দ্রকে আমরা অভ্যন্তরীণ ঘনত্ব সব থেকে বেশি হয়। তারপরে কোশ্চেন নাম্বার 31-এ চলে যাব। দেখো 32-তে পৃথিবীর অভ্যন্তরের গঠন সম্পর্কে কোন বিজ্ঞান শাখায় আলোচনা করা হয়? দেখো আমাদের অপশনগুলো দেখে নি। আবহাওয়াবিদ্যা, ভূমিকম্পবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান নাকি উদ্ভিদবিদ্যা? দেখো তাহলে এই যে ভূ অভ্যন্তরীণ যে গঠন, সেটা আমরা নিশ্চয়ই ভূমিকম্পবিদ্যা বা ভূমিরূপবিদ্যা, এর ফলে ভূমিকম্পবিদ্যা, যেটা আমরা কিন্তু এই ভূ অভ্যন্তরের যে ভাগগুলো সেগুলো কিসের সাহায্যে, এই যে ভূমিকম্পের যে তরঙ্গগুলো, এর সাহায্যে কিন্তু আমরা আবিষ্কার, মানে যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ভূমিরূপ বিদ্যার থেকে আমরা কিন্তু জানতে পারি এই ভূ অভ্যন্তরীণ গঠন সম্পর্কে। তাহলে আমাদের বি হয়ে যাবে কি ভূকম্পবিদ্যা থেকে আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে পারি। তারপরে কোশ্চেন নাম্বার 33-তে চলে যাব। কি বলেছে দেখো, কোন স্তরটি সম্পূর্ণ কঠিন? কোন স্তরটি কি হয়? সম্পূর্ণ কঠিন। আগের কোশ্চেন করার সময় আমি কিন্তু বলেছি যে কোন স্তরটা অধিক চাপ আর তাপের ফলে কি হয়, আবারও কঠিন, তোমার তরল থেকে আবারও কঠিন স্তরে চলে যায়, এবং এই স্তরটাতে কি করে, অধিক ভারী ধাতুগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তো চলো অপশনগুলো দেখে নিই। বহির্কেন্দ্র, অ্যাস্টেনোস্ফিয়ার, অন্তঃকেন্দ্র নাকি ম্যান্টেল? তাহলে অপশন অনুযায়ী আমাদের সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। অন্তঃকেন্দ্র অধিক চাপ তাপের ফলে এই স্তরটি সম্পূর্ণ আবার কঠিন অবস্থাতে কিন্তু অবস্থান করে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 34-এ চলে যাই। কি বলেছে, পৃথিবীর কোন স্তরে কনভেনশন প্রবাহ ঘটে? ঠিক আছে, কোন স্তরে কনভেনশন প্রবাহ ঘটে? দেখো অপশনগুলো দেখে নি। ভূত্বক, ম্যান্টেল, বহির্কেন্দ্র নাকি অন্তঃকেন্দ্র? তাহলে আমরা দেখব এই যে ম্যান্টেলে আমরা কিন্তু কনভেনশন প্রবাহটা দেখতে পাই। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 35-এ চলে যাই। কি বলেছে যে পৃথিবীর অভ্যন্তরের কোন স্তরে সবচেয়ে পাতলা স্তর আমরা দেখতে পাই? দেখো, এক, ভূত্বক, ম্যান্টেল নাকি বহির্কেন্দ্র, অন্তঃকেন্দ্র? তাহলে আমরা সব থেকে পাতলা স্তর দেখতে পাই কোন স্তরে? দেখো ভূত্বক কিন্তু আমাদের হয়ে যাবে সব থেকে পাতলা স্তর। ভূত্বকে আমরা কি দেখতে পারি? একটা মহাদেশীয় স্তর আর একটা মহাসাগরীয় স্তর। তার সেটা আমাদের কি করে? ভূত্বক গঠন করে। এই ভূত্বকের সব থেকে পাতলা স্তর আমরা দেখতে পারি। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 36-এ চলে যায়। কি বলেছে, কোন তরঙ্গ পৃষ্ঠ তরঙ্গ বলা হয়? কোন তরঙ্গকে পৃষ্ঠ তরঙ্গ বলা হয়? এই যে ভূপৃষ্ঠের
ধরো এটা ভূপৃষ্ঠ একদম এই সাইড দিয়ে যাবে, ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকা দিয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো পৃষ্ঠ তরঙ্গ। তাহলে অপশন অনুযায়ী পি তরঙ্গ নাকি এস তরঙ্গ, এল তরঙ্গ নাকি সবকটি? তাহলে অপশন অনুযায়ী সি আমাদের হয়ে যাবে কি এল তরঙ্গ, কিন্তু আমাদের পৃষ্ঠ তরঙ্গ। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 27-এ চলে যাব। কি বলছে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টির জন্য কোন স্তর দায়ী, তাই তো? কোন স্তর দায়ী? দেখো, এক অপশন অনুযায়ী কি রয়েছে, ভূত্বক, ম্যান্টেল নাকি বহির্কেন্দ্র নাকি অন্তর্কেন্দ্র? আমাদের এই যে চৌম্বক ক্ষেত্রটার যে তৈরি হয় তার জন্য কিন্তু আমাদের বহির্কেন্দ্র দায়ী। তাহলে অপশন অনুযায়ী সি আমাদের হয়ে যাবে রাইট আনসার। বহির্কেন্দ্রটা কোন কোন ধাতু দিয়ে তৈরি? লোহা আর নিকেল দিয়ে কিন্তু তৈরি, যার জন্য আমরা এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি দেখতে পাই। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 38-এ চলে যাব। কি বলছে যে কোন অসঙ্গতিতে এস তরঙ্গ হঠাৎ বন্ধ হয়ে যায়? এই যে এস তরঙ্গটা কি করে, তোমার গ্যাসীয় মাধ্যমে কিন্তু যেতে পারে না, তখন এই এস তরঙ্গটা কিন্তু আবার বেঁকে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। সেটা কোন তোমার তরঙ্গ কোথায় গিয়ে বন্ধ হয়ে যায়? অপশনগুলো দেখে নিই। মোহ অসঙ্গতি, কনরাড অসঙ্গতি নাকি গুটেনবার্গ অসঙ্গতি নাকি লিথোস্ফিয়ার? তাহলে অপশন অনুযায়ী আমাদের সি কিন্তু হয়ে যাবে রাইট আনসার। গুটেনবার্গ অসঙ্গতিতে আমাদের এস তরঙ্গ আবার ফিরে আসে, তাই তো, হঠাৎ বন্ধ হয়ে যায়। তারপরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 39-এ কি বলছে যে টেকটনিক প্লেট কোন স্তরের অংশ? ঠিক আছে, টেকটনিক প্লেট কোন স্তরের অংশ? অপশনগুলো আমরা একটু দেখে নিই। লিথোস্ফিয়ার, অ্যাস্টেনোস্ফিয়ার, তারপরে হচ্ছে বহির্কেন্দ্র নাকি অন্তঃকেন্দ্র? অপশন অনুযায়ী কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লিথোস্ফিয়ার আমাদের টেকটনিক প্লেটের স্তর, তাই তো। এবার দেখো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেনে আমরা চলে এসেছি। তোমরা এরকম ছোট্ট ছোট্ট ক্লাস পেয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকো, এবং তোমাদের যে ভবিষ্যতের যে ক্লাসগুলো আরো হবে তার উপরেও তোমরা তোমাদের নজর রাখবে। তো আমাদের সঙ্গে যুক্ত থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। দেখো লাস্ট কোশ্চেন আমাদের কি রয়েছে, কোশ্চেন নাম্বার 14। দেখো পৃথিবীর অভ্যন্তরের অধ্যয়নের গুরুত্ব কি কি? এই যে পৃথিবীর অভ্যন্তরবকটা আমরা অধ্যয়ন করলাম, এর যে গুরুত্ব সেগুলো আমরা দেখে নেব। দেখো কি বলেছে, ভূমিকম্প বোঝা, আগ্নেয়গিরির কার্যকলাপ জানা, প্লেট সঞ্চালন বোঝা নাকি সবকটি? এই যে ভূমির অভ্যন্তর ভাগ গঠনের যে বিশ্লেষণ আমরা পড়লাম বা যার উপর কোশ্চেনগুলো আমরা করলাম, এই থেকে আমরা কি কি জানতে পারলাম? দেখো অপশন অনুযায়ী কিন্তু আমরা সবকিছুই জানতে পারলাম, তাই না? ভূমিকম্প সম্পর্কে জানতে পারলাম, তারপরে আগ্নেয়গিরির কার্যকলাপ, আগ্নেয়গিরির অগ্নুৎপাত কেন হয়, কি কারণে শিলাগুলো তোমার নরম অবস্থায় বা গলিত অবস্থায় অবস্থান করছে ভূ অভ্যন্তরে, তারপরে প্লেট সঞ্চালন কেন হয়, তারপরে কি সবকটি? তাহলে এই অপশন অনুযায়ী আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে সবকটি। এই সমস্ত বিষয় কিন্তু আমরা ভূ অভ্যন্তর গঠন অধ্যয়ন করে কিন্তু আমরা এই সমস্ত বিষয় জ্ঞান লাভ করে থাকি। তো চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, আমাদের ক্লাসগুলো পরপর তোমরা দেখে নেবে। আজকে আমরা ভূ অভ্যন্তর গঠনের পার্ট 2টা কিন্তু করলাম, এর আগের ক্লাসে আমরা পার্ট 1 করেছি, তো সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখে নেবে। তো চলো ক্লাস এখানে শেষ করছি। কি আমি তো খেয়ালই করিনি, আমি তো খেয়ালই করিনি লাস্টে। আচ্ছা চলো, তো দেখো আজকে এটা আমাদের লাস্ট কোশ্চেন। তো আগের পার্ট 1টা কিন্তু আমরা এই অধ্যায়ের উপর কি ভূ অভ্যন্তর গঠনের উপর আগের পার্ট 1টা কিন্তু করেছি, আর এই যে আমরা আজকে সেকেন্ড পার্টটা করলাম, আজকে আমাদের লাস্ট কোশ্চেন হয়ে গেল। এই যে এই ছোট ছোট অধ্যায়ের ওপর আমরা কিন্তু অনেকগুলো ক্লাস নিয়ে চলে আসবো তোমাদের জন্য, তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। আজকের ক্লাস এখানে শেষ করছি।